রাজনৈতিক প্রভাবে টেলিকম খাতের লাইসেন্স বাগিয়েছিল বিগত সরকারের প্রভাবশালীরা। বিপুল রাজস্ব বকেয়া রেখেই উধাও কোম্পানি। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের সম্পদের পাহাড়। ইউনিয়ন আওয়ামী লীগ নেতা থেকে মন্ত্রী হয়েই খুলে যায় ভাগ্য। সম্পদ বাড়ে ৬,০০০%। যারাই পাওয়ারে আসছে তারা করাপ্ট হচ্ছে এবং তারপরে তাদের অ্যাবসলিউট পাওয়ার হয়ে যাচ্ছে, কারণ তাদের আর তারা তখন মনে করে আমরা তো ধরার ছোঁয়ার বাইরে। উজানের ঢলে আরো বেড়েছে তিস্তার পানি। প্লাবিত লালমনিরহাট ছাড়াও আশপাশের ৪ জেলার অববাহিকা। বহু তরুণের আত্মত্যাগে সফল বৈষম্য বিরোধী আন্দোলন। প্রাণ বিসর্জনের পাশাপাশি বরণ করতে হয়েছে পঙ্গুত্ব, নেই কোনো ক্ষোভ বা আফসোস। ১৪ নম্বরের দিকে থেকে আইসা ওদের এলোপাতারি গুলি করছে। আমার গায়েও লাগছে এবং আরেকটা আমার ভাই ছিল লগে, ভাইয়ের গায়েও লাগছে। রগের ভিতর গুলি ঢুকছিল, পা কাটাই। বাবা মা বললো যে পাটা যদি না থাকে ছেলেটা তো থাকবে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে টেলিকম খাতে একের পর এক লাইসেন্স হাতিয়ে নিয়েছিল আওয়ামী লীগ সরকারের প্রভাবশালীরা। নামে মাত্র বিনিয়োগ করে বিপুল মুনাফায় থেমে যাননি তারা। লোপাট করেছে সরকারের হাজার হাজার কোটি টাকার রাজস্ব। পাওনা আদায়ে সোচ্চার থাকলেও রাজনৈতিক প্রভাবে বারবার ব্যর্থ হয়েছে বিটিআরসি। সংঘবদ্ধ চক্রের মদদে বিপুল পরিমাণ টাকা নিয়ে উধাও হয়েছে প্রতিষ্ঠানগুলো, এমন অভিযোগ সংস্থাটির কর্মকর্তাদের। আইএলডিটিএস পলিসির আওতায় পরিচালিত স্তরভিত্তিক টেলিকাঠামো ব্যবসায় দাপট ছিল পতিত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রভাবশালীদের। গত ১৫ বছরে আইজিডব্লিউ, আইসিএক্স এবং আইআইজি অপারেটরের বেশিরভাগ লাইসেন্সই হাতিয়ে নিয়েছেন আওয়ামী লীগ নেতারা। নামমাত্র বিনিয়োগের বিপরীতে বিপুল মুনাফা করার কৌশলেই আটকে থাকেনি তাদের নিয়ন্ত্রিত মধ্যস্বত্বভোগী এই প্রতিষ্ঠানগুলো। সরকারের বিপুল পরিমাণ রাজস্ব বকেয়া রেখেই কেউ কেউ প্রতিষ্ঠানও গুটিয়ে নিয়েছেন। পৃথিবীর কোথাও এই ধরনের ইকোসিস্টেম নাই। সো টেলিকম পৃথিবীর সব দেশেই প্রায় একই রকম, কম বেশি। বাট হঠাৎ করে এই ধরনের একটা টায়ার সিস্টেম যখন নিয়ে আসা হলো, তখন এটা একটা সম্পূর্ণ একটা ব্যতিক্রম ধর্মী একটা ধারণা ছিল। সব কিছুর মূলে আসলে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, যেখান থেকে আসলে এই ধরনের একটা লাইসেন্সিং রেজিম, যে অসংখ্য মানুষকে লাইসেন্স দেওয়া, প্রয়োজনীয় অতিরিক্ত লাইসেন্স দেওয়া এবং তাদেরকে একটা দুর্নীতির সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। এখান থেকে বিটিআরসির তথ্যে দেখা যায় ৩ ক্যাটাগরির বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে গত এক যুগে সরকারের পাওনা প্রায় ১,৫০০ কোটি টাকা। ৬ আইজিডব্লিউ প্রতিষ্ঠান রাজস্ব ফাঁকি দিয়েছে ৯০০ কোটি টাকার বেশি। এর মধ্যে আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের আইজিডব্লিউ প্রতিষ্ঠান কাই টেলিকমের বকেয়ার পরিমাণ ১২৬ কোটি টাকা। জাহাঙ্গীর কবির নানকের স্ত্রীকন্যার প্রতিষ্ঠান রাতুল টেলিকম রাজস্ব ফাঁকি দিয়েছে ১৩০ কোটি টাকার বেশি। আর কারাগারে থাকা সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলের প্রতিষ্ঠান ভিশনটেল ফাঁকি দিয়েছে ২৩৫ কোটি টাকার বেশি। পাওনা আদায় নিয়ন্ত্রক সংস্থা সোচ্চার হলেও রাজনৈতিক প্রভাবে তা ব্যর্থ হয়েছে। আদালতের দ্বারস্থ হলেও এখনও উদ্ধার হয়নি সরকারের এই বিপুল পরিমাণ রাজস্ব। ২৩টা প্রতিষ্ঠান আছে, ওখানে আমরা প্রায় ১০,২৯,০০,০০০ টাকার মতো এখনও পাই। ১২ সাল থেকে ১৫ সালের যে লেট ফি, সেটাতে আমরা পাচ্ছি ওখানে প্রায় ১১৭ কোটি টাকার মতো। আর বন্ধ যে ইয়াগুলো আছে ওখানে আমরা পাচ্ছি প্রায় ৯২১ কোটি টাকা, যেটার জন্য দুদকে মামলা হচ্ছে। আমাদের এটা কালেক্ট করার জন্য আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু সবসময় ব্যারিয়ারটা পেয়েছি। ৪ মোবাইল অপারেটরের মধ্যে কল লেনদেনের জন্য ইন্টারকানেকশন এক্সচেঞ্জ আইসিএক্স অপারেটর আছে ২৬টি। এসব প্রতিষ্ঠানের বকেয়া থাকা ২৩৮ কোটি টাকা আদায়ে গলদঘর্ম হয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এর মধ্যে আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান গোলাপের প্রতিষ্ঠান এমএম কমিউনিকেশনস ফাঁকি দিয়েছে ৫৩ কোটি টাকার বেশি। ৩২টি আইআইজি প্রতিষ্ঠানের কাছে বিটিআরসির পাওনা ৯৭ কোটি টাকা। ব্যবসা করার চাইতে যদি কিছুদিন টিকে থেকে সরকারের রাজস্ব যদি ফাঁকি দেওয়া যায়, তাহলে একটা বড় অঙ্কের টাকা নিয়ে এখান থেকে বেরিয়ে চলে যাওয়া যায়। এবং বাস্তবে সেটাই ঘটেছে। এবং তারা যেহেতু রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী ছিলেন, বিটিআরসির পক্ষে তাদের কাছ থেকে আসলে এই টাকাগুলো আদায় করা হয়তো সম্ভব হয়নি, যে কারণে এই কোম্পানিগুলো এই কাজটা করেছে। প্রথমে তদন্ত হয়ে এটা রিপোর্ট দিল ২৪ সালের দিকে, আমাদের জানুয়ারি মাসের দিকে এটা রিপোর্ট আসলো, কিন্তু মাসের পর মাস এটা লুকানো ছিল।
লুকানোর পিছনে অবশ্যই পিছনে কোনো না কোনো বিটিআরসির ব্যাকগ্রাউন্ডে কর্মকর্তা কর্মচারী আছে এবং এটা এএনডি ডিভিশনের কাজ ছিল। সো বকেয়া রাজস্ব পরিশোধে কিস্তি সুবিধা দেওয়া হলেও এসব প্রতিষ্ঠান তাতে আশানুরূপ সাড়া দেয়নি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি থেকে হয়েছেন মন্ত্রী, নাম সাধন চন্দ্র মজুমদার। কপাল খুলতে থাকে এমপি হওয়ার পর থেকে মন্ত্রী হয়ে যেন হাতে পান জাদুর কাঠি, গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। হলফনামায় উল্লেখ করেছেন তার সম্পদ বেড়েছে ৬,০০০%। এর জন্য কেউ তাকে প্রশ্নবিদ্ধ করেনি। এম এ আজিজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সাধন চন্দ্র মজুমদার নওগাঁ ১ থেকে প্রথমবার এমপি হন ২০০৮ সালে। পরে টানা ৩বার সংসদে গেছেন নৌকার টিকিটে। ২০১৯ থেকে তাকে দেয়া হয় খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে। এ পর্বে তিনি সাধন করেন অসাধ্য। ১৫ বছরে সম্পদ বেড়েছে ৬,৩৫০%। ২০০৮ সালে সম্পদ ছিল ১০,৪৩,০০০ টাকার, ২৪-এ দাঁড়ায় ১০,৩০ লাখে। হলফনামা পর্যালোচনায় দেখা যায় ২০০৮ সাল বাদে বাকি সময়ে কেবল নিজের নামে থাকা সম্পত্তির তথ্য দিয়েছেন সাবেক এই মন্ত্রী। মন্ত্রণালয়ে পরিবারতন্ত্র গড়ে তোলেন সাধন। ভাতিজা রাজেশ মজুমদারকে করেন সহকারী, বসতেন মন্ত্রণালয়ে। পিএস জামাত আবু নাসের বেগ, এপিএস নিজের ছোট মেয়ে তৃণা মজুমদার। পদায়ন বদলীয় বরাদ্দে অনিয়মের সিন্ডিকেট গড়ে তুলেছিলেন বলে অভিযোগ তাদের বিরুদ্ধে। পরিবার ও মন্ত্রণালয় একাকার করে ২০০৮ সালে মাত্র ২.৫ লাখ টাকা থেকে ২০২৪ সালে সাধনের বার্ষিক আয় বেড়ে দাঁড়ায় ৩,৯৪ লাখে। কেবল শেয়ার বাজারে আয় দেখিয়েছেন ৩.৫ কোটি টাকা। অভিযোগ আছে প্রকৃত আয় ও সম্পত্তির অতি সামান্যই উল্লেখ করেছেন হলফনামায়। প্রার্থীরা তাদের তথ্য দিচ্ছে, সেটা সত্য নাকি মিথ্যা সেটা যাচাই হচ্ছে না। কাজে এটা একদম একটা অর্নামেন্টাল আইনি প্রভিশন, এটা কোনো মূল্য নাই। দুর্ভাগ্য হচ্ছে যে এই যে দুটো জিনিস, হলফনামায় দেওয়া তথ্য এবং ট্যাক্স রিটার্নে দেওয়া তথ্য, এটা কম্পেয়ার করার জন্যে কোনো মেকানিজম, কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেই। ডেফিনেটলি নির্বাচন কমিশন গতবারেরটা এবং 5 বছর পরেরটা মিলিয়ে দেখবে। 15 বছর তো অনেক পরের কথা। যারাই পাওয়ারে আসছে তারা করাপ্ট হচ্ছে এবং তারপরে তাদের অ্যাবসলিউট পাওয়ার হয়ে যাচ্ছে। কারণ তারা তখন মনে করে আমরা তো ধরা ছোঁয়ার বাইরে, আমরা তো একমাত্র যারা আমাদের নমিনেশন দিয়েছে তাদের কাছে রেসপন্সিবল, তাদের কাছে অ্যাকাউন্টেবল। আমরা তো জনগণের কাছে অ্যাকাউন্টেবল না, কারণ জনগণ তো একবার এমপি হয়ে গেলে 5 বছরের মধ্যে তাকে সরাতে পারছে না। চালের বাজারে সিন্ডিকেট, জলাশয় দখল সহ অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ থাকলেও সাধনকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি গত 15 বছরে। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। দৈনিক আমার দেশ পত্রিকার সাবেক সম্পাদক মাহমুদুর রহমান আত্মসমর্পণ করতে আদালতে যাবেন। দীর্ঘ 6 বছর পর তিনি শুক্রবার দেশে ফেরেন। মৎস্য ভবন এলাকা থেকে তাকে নিয়ে যেতে জড়ো হয়েছে শুভাকাঙ্ক্ষীরা। সেখানে রয়েছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী। সরাসরি যাব তার কাছে। রাব্বি, কোন মামলায় আত্মসমর্পণ করবেন তিনি জানা গেল কিনা, এবং পরবর্তী আইনি প্রক্রিয়াগুলো কি কি হতে যাচ্ছে বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ইসরাত, আপনি জানেন যে আজকে তিনি কিন্তু আগে থেকেই ঘোষণা দিয়েছেন যে আজকে তিনি আত্মসমর্পণ করতে যাবেন, এবং যে মামলায় তার সাজা হয়েছে সেটি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণের যে মামলা, সেই মামলায় তার সাজা হয়েছে এবং সেই সাজা দিয়েছে এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট এবং সেই কোর্টে তিনি আজকে আত্মসমর্পণ করবেন এবং তিনি আশা করেন যে কোর্ট তাকে ন্যায় বিচার করবে এবং তাকে জামিন দিবে, এই আশা করেছেন। এবং তার যে গাড়ি বহর, এখানে আমরা একটু যদি দেখাই যে তিনি মূলত ছাত্র জনতার একটি বহর সামনে পেছনে এই বংশাল পর্যন্ত আসতে পেরেছে এবং সেই বহরে তিনি আছেন। মূলত তিনি আগেই বলেছেন যে আজকে আদালতে যাবেন, সে কারণে অনেক ভক্তরা এই মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক তাকে ঘিরে
আবেগে এবং সেই সাথে ভালোবাসা আছে আমরা দেখেছি। এবং সেই গাড়িটি বংশালে আটকে আছে, এখানে অনেক যানজট। এবং আর আদালতের সময়ে ইসরাত ঠিক 10:30 নাগাদ আদালত শুরু হওয়ার কথা আছে। বংশাল থেকে সিএমএম কোর্ট যানজট না থাকলে হয়তো সর্বোচ্চ 10 মিনিট লাগবে এই গাড়িবহরটি সিএমএম কোর্ট প্রাঙ্গণ পর্যন্ত পৌঁছাতে। সজীব ওয়াজেদ জয়কে অপহরণের মামলার যে সাজা, সেই মামলাটি মিথ্যা, তিনি তখন আমেরিকায় ছিলেন না, এবং এই কথাগুলি তিনি বারবার গণমাধ্যমকে বলেছেন। ইসরাত, রাব্বি, ধন্যবাদ আপনাকে। উজানের ঢলে তিস্তার পানি আরও বেড়েছে, প্লাবিত নতুন নতুন এলাকা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ভোর 6টা থেকে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার 2 সেন্টিমিটার আর কাউনিয়া পয়েন্টে 29 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে লালমনিরহাটের পাটগ্রাম, আদিতমারি সহ 6 উপজেলার চরাঞ্চলের নতুন এলাকা প্লাবিত হয়েছে। ডুবেছে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীতে তিস্তা অববাহিকার নিম্নাঞ্চল। পানিবন্দী বহু পরিবার, বাড়িঘর, রাস্তাঘাট ডুবে যাওয়ায় চরম ভোগান্তিতে বাসিন্দারা। পাঁচটা কাছে অনেক সমস্যায় আছি, চলতে পারি না। আকাশ থেকে লেফটিন সব পানি বোঝাই আছে, খানা যে উদ্ধার করবো সেটা আমরা পাচ্ছি না, খুব কষ্টের মধ্যে আছি। আগে ডুবে গেছে, লোকে আন্দি খাওয়া পাই, সকাল থেকে অটে খাওয়া খাই না, করে যায় আন্দি বাড়ি খাই। জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষে দেশে ফিরলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ ভোর 3:30 নাগাদ প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন ডক্টর ইউনূস, তুলে ধরেন জুলাই বিপ্লবের বীরত্বগাথা। নতুন বাংলাদেশ বিনির্মাণে চান সবার সহযোগিতা। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ 12টি দেশের সরকার, রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে সাক্ষাৎ করেন তিনি। এছাড়া 40টি উচ্চ পর্যায়ের বৈঠকও করেন। আশা করা হচ্ছে বাংলাদেশের সাথে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে বড় অবদান রাখবে প্রধান উপদেষ্টার এই কর্মতৎপরতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সফল করতে আহত হয়েছে, প্রাণ দিয়েছে বহু তরুণ, কেউ কেউ আবার বরণ করেছে পঙ্গুত্ব। তবে এজন্য তাদের মনে নেই বিন্দু মাত্র ক্ষোভ। একটাই প্রত্যাশা, ভালো থাকুক প্রাণের বাংলাদেশ। সেই সব বীরদের কথা জানাবেন সহকর্মী লামিয়া তিথি। ক্যামেরায় ছিলেন জিহাদ ইসলাম। বিজয় আনতে গিয়ে হারাতে হয়েছে আলী হাসানের ডান পা। সাতক্ষীরা 16 বছরের এই কিশোরের পায়ে গুলি লাগে 5 আগস্ট। বিজয় মিছিলেও হয় হামলা, চলে গুলি। সেদিনও শহীদ হন অনেকেই, আহত হয়েছে বহু মানুষ। পা রাখতে গেলে ক্যান্সারে চলে যেতে পারে। এটা বাবা মা বললো যে পাটা যদি না থাকে ছেলেটা তো থাকবে, কাটেন। অপারেশন হয়েছে 14 তারিখে, আর বুলেট 3টা বার করছিল, আর একটা আছে, কিন্তু ডক্টর বললো ওটা ছোট বুলেট, বার করতে গিয়ে যতটা ক্ষতি হবে রাখলে তার চেয়ে অনেক কম ক্ষতি হবে। গাজীপুরের এক ভাতের হোটেলে কাজ করত মোরসালিন। 5 আগস্ট দোকানে যাওয়ার সময় পুলিশের এলোপাথারি গুলি লাগে মোরসালিনের হাঁটুতে। 2 দিন ব্যথা বয়ে বেরিয়ে 7 আগস্ট কেটে ফেলতে হয় মোরসালিনের ডান হাঁটু। গুলি মারার পরে অজ্ঞান হয়েছিলাম। অজ্ঞান হওয়ার পরে পাম্পের লোক আমার লয়েছিল সদর হাসপাতালে। প্রথমে রগের ভিতর গুলি ঢুকছিল, এই জন্য পা কাটাই। 19 জুলাই গুলিতে আহত হন মোহাম্মদ শাহিন। 3 ইঞ্চির বুলেট লাগে তার বাম হাতে। অপারেশন করে গুলি বের করলেও হাত কতটা ঠিক হবে নেই নিশ্চয়তা। পুলিশ আইসা এলোপাতারি 14 নম্বরের দিকে আইসা এলোপাতারি গুলি করছে, এবং আমার গায়েও লাগছে, এবং আরেকটা আমার ভাই ছিল লগে, ও ভাইয়ের গায়েও লাগছে। আমার হাড্ডি ভাঙ্গা, আমার মাংস ছিঁড়া, আমার পেট দিয়ে বেরিয়ে গেছে। 20 তারিখে যায় বললে যে রাজাকারের বাচ্চা করে আর একটা গুলি করে মেরালা। এটা হলো ডিবি পুলিশ বলে, ঠিক আছে। যায় হসপিটাল থেকে যায় হসপিটালের ভিতরে এভাবে বলে। পঙ্গু হাসপাতালের পরিচালক জানান, চিকিৎসকদের প্রচেষ্টায় 8 শতাধিক রোগীর অধিকাংশই বাড়ি ফিরে গিয়েছেন। এখন চিকিৎসা নিচ্ছেন 66 জন। যারা এদেরকে পরবর্তী পুনর্বাসন ব্যবস্থায় ফিরিয়ে আনতে পারবে, অকুপেশনাল থেরাপি বলেন, বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি, মোবিলাইজিং এক্সারসাইজ, ইনস্ট্রুমেন্টাল থেরাপি, সেই জায়গাগুলোতে আমরা কথা বলেছি এবং তাদের কাছে আমরা এদেরকে পাঠাবো, এবং আমরা আশা করি ইন কোর্স অফ টাইম তারা একটা সক্ষম অবস্থা পৌঁছাতে পারবে।
দেশের জন্য পঙ্গুত্ব বরণ করলেও আফসোস নেই তরুণদের। আশা ভালো থাকুক প্রাণের বাংলাদেশ। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে পালিয়ে আসা 123 বিজিপি ও সেনা সদস্যকে মিয়ানমারে ফেরত পাঠানো হচ্ছে আজ। সেই সাথে দেশে ফিরছে 85 বাংলাদেশি। এ বিষয়ে আরো জানবো, কক্সবাজারের BIWTA ঘাট থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী এহসান আল কুতুবি। এহসান, বিজিপি সদস্যদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া কি শুরু হয়েছে কিনা আমাদেরকে জানাবেন, এবং 85 বাংলাদেশি কখন নাগাদ দেশে ফিরতে পারেন? ইশরাত, 85 বাংলাদেশি ইতিমধ্যে কক্সবাজারের শহরের যে নুনিয়াছড়া BIWTA ঘাট রয়েছে সেখানে তারা এসেছেন। তাদের যাচাই বাছাইয়ের যে প্রক্রিয়া সেটি চলছে। আমরা দেখছি তাদেরকে বরণ করে নেওয়ার জন্য ইতিমধ্যে এখানে স্বজনদের উপস্থিতি দেখা যাচ্ছে। প্রায় কয়েকশো মানুষ এখানে জড়ো হয়েছেন, স্বজনরা জড়ো হয়েছেন। তারা যেটি বলছেন, কেউ 13 বছর, কেউ 10 বছর, কেউ 5 বছর, কেউ 2 বছর, এভাবেই মিয়ানমারের বিভিন্ন কারাগারে তারা বন্দী হওয়ার পর তারা অবশেষে মুক্ত হয়ে বাংলাদেশে ফিরেছেন এবং তারা আশায় বুক বেঁধে আছেন তাদের সন্তানদের, তাদের ভাইদের, তাদের স্বজনদের বরণ করে নেওয়ার জন্য। এখন আমরা অনেকের সাথে কথা বলেছি, আবার এখানে আমরা দেখছি অনেকেই এসেছেন তাদের আত্মীয় স্বজন, কারো ছেলে কারো বাবা হারিয়ে গেছে প্রায় অনেক বছর আগে। বিশেষ করে সাগরে মাছ মারতে যাওয়ার পরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে অনেকেই মিয়ানমারের নৌবাহিনীর হাতে আটক হয়ে, কোস্টগার্ডের হাতে আটক হয়ে তারা কারাগারে বন্দী ছিলেন এবং অনেকে এখনও বন্দী আছেন কিনা বা মিয়ানমার থেকে ফিরছে কিনা সেটি দেখার জন্য অনেক স্বজনকে আমরা এখানে দেখছি তারা অপেক্ষা করছেন। এবং আজকে 123 জন যে বিজিপি এবং মিয়ানমারের সেনা সদস্য মিয়ানমার ফেরার কথা রয়েছে তারাও এখানে রয়েছেন। তাদের যাচাই বাছাইয়ের যে প্রক্রিয়া সেটি চলছে। কিছুক্ষণ পরে হয়তো তাদেরকে নিয়ে যে জানতে পারবো আপনার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে এহসান। কক্সবাজারের রামু বৌদ্ধ বিহারে হামলার 1 যুগ আজ। দিনটি স্মরণে শান্তি র্যালি সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। রামু কেন্দ্রীয় বৌদ্ধ পরিষদের উদ্যোগে দুপুরে বিশ্ব শান্তি কামনায় সংঘদান অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেলে কেন্দ্রীয় সীমা বিহার থেকে শান্তি র্যালির আয়োজন করেছে বৌদ্ধ সুরক্ষা পরিষদ। 2012 সালের 29 সেপ্টেম্বর ফেসবুকে একটি গুজবকে কেন্দ্র করে রামুর 12টি বৌদ্ধ বিহার এবং বৌদ্ধ পল্লীর 26টি ঘরে অগ্নিসংযোগ হামলা চালানো হয়। পরদিন উখিয়া ও টেকনাফের আরও 7টি বৌদ্ধ বিহার পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনায় 18 মামলায় 993 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। তবে 1 যুগেও শেষ হয়নি বিচার কাজ। অনেক মামলায় সাক্ষীর পর্যায়ে আছে, আবার কিছু কিছু মামলায় সাক্ষী এসেছে কিন্তু পরবর্তী এখনো নিষ্পত্তির ধাপে আছে এইরকম বিষয়। আর কিছু কিছু মামলায় পুনরায় তদন্ত দেওয়া হয়েছে, এগুলো তদন্তকারী কর্মকর্তার কাছে। কিছু মামলা এখনো তদন্তাধীন রয়েছে।